প্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, অলরেডি যারা প্রিলি পাস করেছেন তাদের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদ যাদের 7টা সাবজেক্ট মিলে 10টা ইউনিটে 10টি প্রশ্ন হবে এবং 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা যারা অলরেডি প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিটের অ্যান্সার সহ যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে তারা কমপ্লিট করেছেন, তারা আজ তৃতীয় ইউনিট দেখতে পারেন এবং এরপরে আমরা ধারাবাহিকভাবে আপনাদের 10টা ইউনিটের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন, আমরা আশানুরূপ ভালো রেজাল্ট পাইলে আমরা কষ্ট করে হলেও আপনাদের সকল ইউনিটের প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। লেটস গেট স্টার্টেড। আজ আমরা আলোচনা করবো তৃতীয় ইউনিট। এটার বিষয় হচ্ছে সমাজ বিজ্ঞানের পরিচয়। অর্থাৎ সমাজ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন থাকবে। এখানে বলা হয়েছে সমাজ বিজ্ঞান কি, সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি আলোচনা করো, সমাজ বিজ্ঞান পাঠে গুরুত্ব মানে সমাজ বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখো। তাহলে এরকম করে সৃজনশীল প্রশ্ন মেক হতে পারে। এ ধরনের আমরা বিভিন্ন তথ্য উপাত্ত কালেক্ট করে এ ধরনের কিছু প্রশ্ন তৈরি করতে পেরেছি। বিভিন্ন অর্থাৎ কয়েকজনের সমষ্টিতে এটা তৈরি। 1 নম্বর প্রশ্ন উত্তর। 1839 সালে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোত সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। সোসিওলজি শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সোসাস এবং গ্রিক শব্দ লগোস থেকে। সোসাস অর্থ হচ্ছে সমাজ এবং লগোস অর্থ হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ সমাজ সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে সমাজ বিজ্ঞান বলা হয়। আমাদের চারপাশে যা কিছু আছে তাদের সমষ্টিগতভাবে থাকা বা বসবাস করাকে সমাজ বলে, আর এই সমাজ নিয়ে বিশেষ জ্ঞান বিজ্ঞানকে সমাজ বিজ্ঞান বলা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি। প্রতিটি বিজ্ঞানে এই বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হতে হলে তার কার্যক্রমের কয়েকটি ধাপ বা পর্যায় রয়েছে। এই পর্যায়গুলো বৈজ্ঞানিক পদ্ধতির পরিচয়। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ধাপসমূহ নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ। গবেষণার প্রথম পর্যায়ের প্রয়োজন হয় একটি সামাজিক সমস্যাকে চিহ্নিত করা। সকল সামাজিক ঘটনা সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়। যেসব সমস্যা সামাজিকভাবে মানুষকে প্রভাবিত করে এমন সমস্যা নির্বাচন করতে হবে। পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। দ্বিতীয় পয়েন্ট, সমস্যা নির্বাচনের পরে গবেষকের দায়িত্ব হলো সমস্যাকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা। সমসাময়িক কালে প্রচলিত তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতির মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রাথমিক হাতিয়ার হিসেবে পর্যবেক্ষণ করে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তথ্যের শ্রেণী বিভাগ বা শ্রেণী বিভক্তিকরণ। গবেষণার বিষয়বস্তু সম্পর্কে গৃহীত তথ্যাবলীর শ্রেণী বিভক্তির কারণ বা শ্রেণী বিভক্তিকরণ একান্ত আবশ্যক, কেননা তথ্যাবলীর শ্রেণী বিভক্তিকরণ ব্যতীত সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয়। সমাজ বিজ্ঞানের গুণগত সব তথ্যকে বর্তমানে কোডের মাধ্যমে চিহ্নিত করা হয়, কিন্তু সকল তথ্যকে সংখ্যা দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথায় বলা যায় যে বর্তমান সমাজবিজ্ঞান গবেষণায় প্রাকৃতিক বিজ্ঞানের ন্যায় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সামাজিক সমস্যার কারণ ও প্রকৃতি নির্ণয় এবং এই সম্পর্কে নতুন তথ্য বিনির্মাণের প্রয়াস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ক নম্বর হলো এখন গ নম্বর। 1 নম্বর প্রশ্ন তো গ নম্বরে বলা হয়েছে যে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করাই তার স্বভাব, আর এই সমাজ নিয়ে আলোচনা করে সমাজ বিজ্ঞান। এছাড়া সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সম্পর্কেও জানতে পারি। সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। নিম্নে সমাজ বিজ্ঞান পাঠে আমরা বিশ্বের বিভিন্ন সমাজ সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে ধারণা পেয়ে থাকি। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মানব সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভ। সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা মানব সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। আদিম যুগে মানুষ কিভাবে বসবাস করত, তাদের জীবনযাত্রা কেমন ছিল, এসব জানতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজ বিজ্ঞান সম্পর্কে ধারণা। সমাজ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভের জন্য অন্যতম মাধ্যম হলো সমাজ বিজ্ঞান পাঠ। সমাজ বিজ্ঞানের গঠন, কাঠামো, শ্রেণী বিভাগ ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায় সমাজ বিজ্ঞান বিশ্লেষণ করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন। সমাজে বসবাসরত প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু দায়িত্ব রয়েছে। এসব দায়িত্ব সম্পর্কে দিক নির্দেশনা দেয় সমাজ বিজ্ঞান। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন। যে কোনো সমাজের উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। 5 নম্বর সামাজিক অপরাধ সম্পর্কে ধারণা লাভ। মানব সংস্কৃতির উন্নতি ও বিকাশ সাধনে সমাজ বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে থাকে। সামাজিক অপরাধ যেমন কিশোর অপরাধ, বাল্য বিবাহ, অপসংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সমাজ বিজ্ঞান পাঠে ধারণা লাভ করা যায়।
বিভিন্ন দেশের সমাজ সম্পর্কে ধারণা দাও। বাইরের অন্যান্য দেশের মানুষের সম্পর্ক, মূল্যবোধ, সংস্কৃতি এদের সম্পর্কে সমাজবিজ্ঞান জ্ঞান দান করে। সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক বর্ণনা করো। এই প্রশ্ন আপনাদের পড়া লাগবে না। তাহলে একটা প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে পুঁজিবাদ কি, পুঁজিবাদের বৈশিষ্ট্য সমূহ লিখো, কার্ল মার্ক্সের সাম্যবাদ তত্ত্ব আলোচনা করো। পুঁজিবাদ কি? পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদ উৎপাদনের উপায়গুলি ব্যক্তি বা কোম্পানির ব্যক্তিগত মালিকানাধীন। সিডনি ওলফের মতে পুঁজিবাদ হচ্ছে সমাজ উন্নয়নের একটি স্তর যেখানে মালিকানাধীন উৎপাদন ব্যবস্থা বিদ্যমান এবং শিল্প কারখানা ও শ্রমিকের শ্রম নিয়ন্ত্রণ করে। মালিক উৎপাদিত দ্রব্যের একচেটিয়া অধিকার ভোগ করেন, শ্রমিকগণ উৎপাদিত দ্রব্যের মুনাফা থেকে বঞ্চিত হয়। 2 নম্বর প্রশ্নের উত্তর খ নাম্বার, পুঁজিবাদের বৈশিষ্ট্য। পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদ ও উৎপাদনের উপায়গুলি ব্যক্তি বা কোম্পানির ব্যক্তিগত মালিকানাধীন। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। পুঁজিবাদের বৈশিষ্ট্য, নিম্নে পুঁজিবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা হোক। উদ্যোক্তার স্বাধীনতা। পুঁজিবাদী ব্যবস্থার প্রত্যেক ব্যক্তি কোনো হস্তক্ষেপ ছাড়াই তাদের নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে। এই অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে এবং পুঁজি বিনিয়োগের মাধ্যমে যে কেউ উদ্যোক্তা হতে পারে। ব্যক্তিগত মালিকানা, এটি পুঁজিবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ব্যবস্থায় কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় সরঞ্জাম ব্যক্তিগত সম্পত্তি বা কোম্পানির মালিকগণের মালিকানাধীন থাকে। 3 নম্বর হচ্ছে মুক্ত বাণিজ্য অর্থনীতি। এই ব্যবস্থায় কম শুল্ক বিদ্যমান থাকে যা আন্তর্জাতিক বাণিজ্যকে উৎসাহিত করে তোলে। 4 নম্বর হচ্ছে ভোক্তার অধিকার। ভোক্তা তার ইচ্ছা, রুচি ও চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে, অর্থাৎ ভোক্তার ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। পুঁজিবাদ আজ বিশ্বের সবচেয়ে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা। বর্তমানে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এটি বিশ্ব অর্থনীতির প্রায় 80% নিয়ন্ত্রণ করে থাকে। 2 নম্বর প্রশ্নের উত্তর গ নাম্বার, কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব। কার্ল মার্ক্স যেসব তত্ত্ব প্রদান করেছেন তার মধ্যে শ্রেণী সংগ্রাম তত্ত্ব হচ্ছে সর্বাধিক তাৎপর্যপূর্ণ। মার্ক্স মনে করেন মানবজাতির ইতিহাস তার ক্রমোন্নতিকে স্পষ্টভাবে প্রকাশ করে। কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব। মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থায় সমাজের মধ্যকার শ্রেণী সম্পর্ক। যদিও মার্ক্স এর বহু পূর্বে, প্রায় 2500 বছর আগে এরিস্টটল প্রথম শ্রেণী শব্দটি ব্যবহার করেন, তথাপি শ্রেণী সম্পর্কিত মার্ক্সের ধারণা এবং বক্তব্য সুস্পষ্ট। মার্ক্স মনে করেন সমাজ বিবর্তনের প্রতিটি পর্যায়ে এ ধরনের পরস্পর বিরোধী দুটি শ্রেণীর অস্তিত্ব বিদ্যমান ছিল। সমাজে বিদ্যমান এই দুটি শ্রেণী হচ্ছে শোষক এবং শোষিত শ্রেণী, যারা পরস্পরের বিরুদ্ধে অব্যাহত শ্রেণী সংগ্রামে লিপ্ত। তিনি মনে করেন প্রযুক্তিগত উন্নয়নের ফলে অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি সাধনের মাধ্যমে এ পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিকাশ। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বুর্জোয়া হচ্ছে অর্থাৎ বুর্জোয়ারা হচ্ছে সকল উৎপাদন ব্যবস্থার মালিক, যারা উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীকে শোষণ করে। ফলে শোষক শ্রেণী আরো সমৃদ্ধ হচ্ছে আর শ্রমিক শ্রেণী নিঃস্ব হয়ে সর্বহারা শ্রেণীতে পরিণত হয়েছে। কার্ল মার্ক্স অনেক আগে যে তত্ত্বগুলো উপস্থাপন করে গেছেন তা পৃথিবীর ইতিহাসে আজও বিদ্যমান রয়েছে। কার্ল মার্ক্স সর্বপ্রথম পুঁজিবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এবার আমরা 3 নম্বর প্রশ্ন আসলাম, এটি হচ্ছে পরিবার বলতে কি বুঝো। পরিবারের বৈশিষ্ট্য ও প্রকারভেদ লিখো, বিবাহের শ্রেণী বিভাগ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন তো ক। পরিবার বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন স্ত্রী লোক যৌথভাবে বসবাস করার একটি সংকট। পরিবারের ইংরেজি শব্দটি ল্যাটিন শব্দ এবং রোমান শব্দ থেকে এসেছে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী এম.এফ. নিমকভ বলেন, সুনির্দিষ্ট যৌন সম্পর্কের ভিত্তিতে এবং সন্তান সন্ততির জন্মদান ও তাদের লালন পালনের জন্য যথাযথ স্থায়ী গোষ্ঠীকে পরিবার হিসেবে সংজ্ঞায়িত করা হয়। 3 নম্বর প্রশ্ন তো খ। পরিবারের বৈশিষ্ট্য। পরিবার হলো মানব সন্তান জন্ম ও শিক্ষা লাভের প্রধান কেন্দ্র, যার উপর ভিত্তি করে আচার আচরণ, ধর্মীয় জ্ঞান, ভালো মন্দ ইত্যাদি লাভ করে। পরিবার হলো কতকগুলো বন্ধনের সমষ্টি যার মাধ্যমে দলবদ্ধতা প্রকাশ পায়। পরিবারের বৈশিষ্ট্য বিশ্বজনীন। পরিবার হলো বিশ্বজনীন যার উপর ভিত্তি করে একটি সমাজ সুষ্ঠুভাবে গড়ে ওঠে। সদস্যদের দায়িত্ব ও কর্তব্য। পরিবার হলো সন্তান জন্ম লাভের প্রধান মাধ্যম। এখানে পরিবারের সদস্য যেমন বাবা মা এদের উপর যথেষ্ট দায়িত্ব বিদ্যমান। 3 নম্বর, নিজস্ব নাম ও পরিচিতি। প্রত্যেক পরিবারের নিজস্ব নাম ও পরিচিতি রয়েছে। প্রতিটি পরিবার কখনো একই নীতির উপর চলতে পারে না। পরিবারের শ্রেণীবিভাগ। বিবাহ পদ্ধতির ভিত্তিতে পরিবারকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা একপতি বা পত্নী পরিবার,
একপতি পত্নী পরিবার বলতে বোঝায় যে সেই পরিবারকে যেখানে একজন পুরুষ ও একজন স্ত্রী লোক বিবাহ বন্ধনে আবদ্ধ করে, অর্থাৎ এক পতিও হতে পারে, এক পত্নীও হতে পারে। বহুপত্নিক পরিবার যেখানে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করে বসবাস করে। বহুপতি পরিবার যেখানে একজন স্ত্রী লোকের একাধিক স্বামী থাকে। গোষ্ঠী পরিবার দুই বা তার বেশি পুরুষ একত্রে দুই বা তার বেশি স্ত্রী লোককে নিয়ে বসবাস করলে তাকে বলা হয় গোষ্ঠী পরিবার। 3 নং প্রশ্নের উত্তর গ, বিবাহর প্রকারভেদ। বিবাহের মাধ্যমে একটি পরিবার গঠিত হয়। পরিবার গঠনের প্রধান শর্ত হলো বিবাহ। কার্যভেদে বিবাহের বিভিন্ন ধরন হতে পারে, যেগুলো আমাদের সমাজেও অনেক সময় লক্ষ্য করা যায়। বিবাহের প্রকারভেদ নিম্ন বিবাহের প্রকারভেদ সমূহ আলোচনা করা হলো। এক, বিবাহ যেখানে একজন পুরুষ ও একজন স্ত্রী একবার বিবাহ করে বসবাস করে, অর্থাৎ একক পরিবার এক বিবাহ প্রায় সেম। বহু বিবাহ যেখানে যখন কোনো পুরুষ বা স্ত্রী লোক একের অধিক বিবাহ করে তখন তাকে বহু বিবাহ বলা হয়। বহুপতি পরিবার বা বহুপতি বিবাহ এই বিবাহের যখন কোনো স্ত্রী লোক একই সাথে একাধিক পতি গ্রহণ করে অর্থাৎ স্বামী গ্রহণ করে। বহুপত্নী পরিবার বা বহুপত্নী বিবাহ যখন একজন পুরুষ একই সঙ্গে একাধিক স্ত্রী গ্রহণ করে থাকে, যদিও এ ধরনের পরিবার বেশি দিন স্থায়ী হয় না। অনুলোম বিবাহ যখন উচ্চ বংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীর কন্যার বিবাহ হয়, সেই বিবাহকে অনুলোম বিবাহ বলে। প্রতিলোম বিবাহ যখন নিম্ন বংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত উচ্চ শ্রেণীর কন্যার বিবাহ হয়, তখন এই প্রকারের বিবাহকে প্রতিলোম বিবাহ বলে। এছাড়াও আরো কিছু বিবাহের প্রকার রয়েছে যেগুলো আজকাল সমাজে তেমন বিদ্যমান নেই, তাই ওগুলোর আলোচনা করা হলো না। আমরা আর প্রশ্ন দিলাম না এই কারণে আমরা আশাবাদী যে এই 3টি প্রশ্ন সৃজনশীল থেকে আপনারা একটা প্রশ্ন কমন অবশ্যই পাবেন এবং পরবর্তী 2টি ইউনিট থেকে 2টি প্রশ্ন কমন পাবেন। এছাড়াও আপনারা যারা এগুলো কমপ্লিট করতে পারবেন তারা আরো প্র্যাকটিসের জন্য নিতে পারেন নৃগোষ্ঠী কাকে বলে, বিভিন্ন নৃগোষ্ঠীর তথ্য। আমরা কিছু তথ্য এখানে দিয়েছি, আপনারা চাইলে কালেক্ট করে পড়তে পারেন। চাকমা নৃগোষ্ঠী সম্পর্কে আমরা কিছু বর্ণনা দিয়েছি, আপনারা দেখতে পারেন চাকমারা কি করেছিল। আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা পারলে স্ক্রিনশট অথবা লিখে নিতে পারেন, যেহেতু আমরা অনেক জায়গা থেকে এগুলো কালেক্ট করেছি অনেক কষ্ট করে আপনাদের দেওয়া আছে। আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। আপনাদের শেয়ার এবং সাবস্ক্রাইবার এবং কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। যদি ভালো হয় তাহলে আমরা অন্য ইউনিটগুলো দেওয়ার চেষ্টা করব। আর যদি সাবস্ক্রাইবার এবং শেয়ারের পরিমাণ কম হয় তাহলে তো অত পরিশ্রম করে লাভ হচ্ছে না, কারণ প্রত্যেকের তো স্বার্থ থাকে। আমরা এখানে অনেকগুলো লোক মিলে একটা টিম হয়ে এগুলো তৈরি করতেছি। সো আপনারা প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এখানে আমরা চাকমা দেখতেছেন, চাকমা সম্পর্কে আপনারা। এরপরে আছে ত্রিপুরা, ত্রিপুরা সম্পর্কে দেখেন, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, স্ক্রল করে আমি দেখাচ্ছি। মারমা সম্পর্কে দেখতে পারেন, মণিপুরি। আপনারা চাকমা ও মারমা সম্পর্কে দেখলে চাকমা থেকে আসার সম্ভাবনা রয়েছে। আসলে সময় বেঁধে ভালোভাবে বানানো হলো না, আপনারা নিজে এগুলো পড়বেন, আশা করি প্রশ্ন আসলে আপনারা লিখতে পারবেন। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো আপনারা সময় পেলে পড়তে পারেন, সেগুলো আমি আপনাদের দেবো। অবশ্যই ভিডিও শেষে আপনারা আরো কিছু প্রশ্ন পাবেন যেগুলো কালেক্ট করে আপনারা পড়তে পারবেন। এখানে বলছে ইমেল ডুইগেমের আত্মহত্যা, এটা কিন্তু ইম্পর্টেন্স প্রশ্ন, আপনারা চাইলে পড়তে পারেন। সংস্কৃতি কি সম্পর্কে আমরা দেইনি। এরপরে যে গারো সাধারণত দেখলেন, শিল্পায়ন নগরায়ণ আর অপরাধ সম্পর্কে আমরা অলরেডি কিছু দিয়েছি বা অপরাধ সম্পর্কে পড়তে পারেন। এগুলো তেমন ইম্পর্টেন্স নয়। একটি প্রশ্নের জন্য আর কত প্রশ্ন পড়বেন আপনারা, আশা করি ওই 3টি থেকে কমন পাবেন, পাইলে এগুলো রিডিং করে যাবেন, যদি কমন না পড়ে যেন লিখতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ আনাদার ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য আমরা চেষ্টা করতেছি।